গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বাড়িতে এসে গাছের মধ্যে দেখি বেশ কয়েকটা চেরি ধরেছে, তবে এখন তো সদ্য চেরিটা ধরেছে তাই সবুজ রং, পাকলে সুন্দর লাল রঙের হবে। ব্যাপারটা আমি ছাদে দাঁড়িয়েই একটু ইমাজিন করে নিলাম। বেশ সবুজ পাতার মধ্যে লাল লাল সুন্দর ফল, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। ততদিনের অপেক্ষায় আপনাদেরও একটু থাকতে হবে দেখার সৌন্দর্যের জন্য। আর দেখুন, উচ্ছে গাছেও কিন্তু দু একটা ফল ধরেছে। এখন দেখা যাক কদ্দূর কি এগোয়। তবে গাঁদা গাছগুলি কিন্তু এখনও পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে। গরমের আবহাওয়া তো পড়েই গেছে। এদিকে আমি তো বাড়ি ছিলাম না, ওপরে ছাদে দেখে গেছিলাম বেগুন গাছে 4টে বেগুন ছিল, বাড়িতে এসে দেখছি 2টো। কি জানি বোটা শুকনো হয়ে পড়ে গেছে কি না জানি না। তবে এই একটা সাদা বেগুন, এই বেগুনটা বেশ কিন্তু একটু বড় হয়েছে। আর পাশের গাছেও একটা বেগুন ধরেছে, আর এদিকে ডবল টগর ফুটছে। বেশ ভালোই কিন্তু এবছর অনেক কুড়ি এসছে গাছ ভরে, সুন্দর ফুল দেবে। দেখছেন, এই দেখুন একটা ফুল ফুটেছে। আর আজকের কিন্তু সকাল থেকে বেশ হাওয়া ছিল। আপনারা তো গাছের পাতাগুলি নড়া দেখে বুঝতেই পারছেন। আর দেখুন, বেলজুই গাছে সুন্দরভাবে কিন্তু গাছের ডগাগুলিতে কুড়ি চলে এসছে আর ফুলও ফুটছে। তবে হাওয়া ছাড়লে না, খুব সুন্দর ফুল ফোটা থাকলে গাছে একটা স্মেল আসে। আর এই দিকে লঙ্কা গাছের লঙ্কা এত পরিমাণে হয়েছে যে লঙ্কার ভারে গাছটা ঝুঁকে যাচ্ছে। আর এই যে দেখুন, এই গাছটার মধ্যেও কিন্তু বেগুনটা ধরেছে। মোটামুটি ছাদে যা গাছ লাগিয়েছি ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায় কিন্তু সবকটা গাছেই ফুলে ফলে ভরে গেছে। এই দেখুন, চেরিটা আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তবে শুধু এই দুটো না, আরও অনেক চেরি ধরেছে। এবার চলে আসি ব্লগে। ওই যে আপনাদেরকে বলেছিলাম আমি যে বাবার খুব শরীর খারাপ, নার্সিংহোমে ভর্তি ছিল। তো ওখানে তো ভিডিওটা একদমই ছিল না, করা একদম স্ট্রিক্টলি বারণ করেছিল, কিন্তু তাও আমি একটু লুকিয়ে করেছিলাম। 16 বোতল সেলাইন টেনেছে একদিনে বাবা, এতটাই শরীরে জল ফুরিয়ে গেছিলো। আর এই যে দেখুন, আমাদের রাজারানী আবার ভিডিও করছি দেখে কিন্তু দুজনে মিলে পোজ দিচ্ছে। আর এই সিনটা দেখুন, এখন বাজে ঘড়ির কাঁটায় 1:45, দুজনে কেউই ঘুমাচ্ছে না। একজনকে পায়ে শুয়ে দোল দিচ্ছি আর একজনকে হাতে নিয়ে। ওদের মা আমার বোনও তখনও ঘুমায়নি, জেগেই ছিল। আর দুজনে মিলে কিন্তু আমার কাছে থাকতে বেশ ভালোবাসে, জানেন। আমি এটা কিন্তু খেয়াল করেছি। একজনকে কোলে নিলেই আর একজনও কিন্তু একটু কাঁদো কাঁদো মুখ, একটুখানি যে রাগ করা, যে বোনকে কোলে নিলে দাদা ভাবে আমাকে কখন নেবে, আর দাদাকে কোলে নিলে বোন ভাবে আমাকে কখন নেবে। অনেকক্ষণ ধরে দোল দিতে দিতে দুজনের চোখটা একটু বুজেছে ঠিকই, এই যে দেখুন একটু ঘুমিয়েছে ঠিকই, তবে শোয়ালেই কিন্তু তিরিং করে উঠে যাচ্ছে। ওরা দুজন রাত্রিবেলায় কোলে থাকবে, বিছানাতে আর শোবে না। এই হচ্ছে ওদের দুজনের বক্তব্য। তো পরে আমি কালকে বাড়ি ফিরেছি বিকেলে, আজকে সকালে রীতিমতো ঘুম থেকে উঠে প্রচুর জামাকাপড় পড়েছিল হসপিটালে যাওয়ার, সেগুলি তো আমাদের বাড়িতে আমি আর কাচি ফাচি নিই, আমি একেবারে প্যাকেট করে রেখে দিয়েছিলাম। সেটা বাড়িতে এসেই ধুয়ে কেচে নিয়েছি, কেন আমাদের বাড়িতে জলেরও অসুবিধা নেই, মেলারও অসুবিধা নেই, প্রচুর জল। আর মায়ের ওখানে জল তুলে কাজ করতে হবে। তো যাই হোক, মোটমাট ওখানে আর ধুলাম না। আমি বলি না, বাড়ি গিয়ে তো সেই জামাকাপড় থাকবেই, একসাথে সব কিছু কেচে নেব। তো আজকে জামাটা মেলতে গিয়ে আপনাদের দাদাভাইয়ের মনে হলো যেন জামাটা সোজা করে মেলছি। তো এই জামাটা প্রথমে নামিয়ে নিলাম, তারপরে দেখলাম না, উল্টো করেই মেলছি, কি তবে হাতা দুটো সোজা হয়ে আছে। যাই হোক, পরে ঠিক করে দিয়েছি মেলে। একে একে সব জামাকাপড় মেলে নিচ্ছি। জামাকাপড় মেলে নিচে এসে রান্না বসিয়ে দেবো। তো মোটামুটি জামাকাপড় মেলা হয়ে গেছে, আমি এখন নিচে নেমে চলে আসলাম। নিচে এসেই আপনাদের দাদাভাই তো সমস্ত কিছু কুটে কাটে রেডি করে রাখে, আপনারা জানেন, সেটা আর নতুন করে আমার বলার কিছু নেই।
তবে আজকেরও ভাতটাও বসিয়ে দিয়েছিল। আমি ঘুম থেকে উঠতে উঠতে ডাক্তার দুটো ব্যায়াম দেখিয়ে দিয়েছিল। আমি ঘুম থেকে উঠে আগে আপাতত নিজের জন্য 15টা মিনিট ব্যায়াম দুটো করি। আসলে কি বলুন তো, আমাদের মতন গৃহবধূদের কি হয়, সংসারের পেছনে খাটতে গিয়ে মানে সবার সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্রগুলি রেডি করতে করতে নিজের জন্য 10টা মিনিট সময় দিতে মনে হয় যেন বড়ই অনেকটা সময় নিজের পেছনে দেওয়া হয়ে গেল। ভীষণ বিরক্ত লাগে, আর সবথেকে বড় কথা ভীষণ আলসেমিও লাগে যে নিজের জন্য আবার এটা করব, এটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু আমরা ভুলে যাই, আমরা যদি ভালো না থাকি, আমরা যদি সুস্থ না থাকি, তাহলে কিন্তু বাড়ির সবকটা লোকেরই অসুবিধা হয়ে যাবে। তাই এখন থেকে আমি আগে প্রতিদিন ঘুম থেকে উঠেই দাঁত মেজে চা খেয়ে স্নান সেরে জামাকাপড় কেচে কুচে রান্না বসিয়ে দিতাম। তবে এখন আগে ঘুম থেকে উঠে ব্যায়াম দুটো কমপ্লিট করি, 4টে ব্যায়াম করি, তারপরে নিচে নেমে দাঁত মেজে চা খেয়ে যা যা কাজকর্ম থাকে সেরে সুরে রান্নাটা বসাই। আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখুন ভেন্ডি ভাজা কমপ্লিট। এবার মাছের ঝোল বসিয়ে দেবো। ফলই মাছ এনেছিল সেদিন, একদিন রান্না করেছিলাম, আর রান্না করা হয়ে ওঠেনি, কেন মাঝখানে 2 দিন বাড়ি ছিলাম না, সেই কারণে। তবে কালকে রাতে বাড়ি এসে কাটাপোনা মাছ ছিল ফ্রিজে, কাটাপোনা না, জ্যান্ত কাতলা মাছ, তো সেই মাছের ঝোল ভাত করেছিলাম আর পটল ভাজা করেছিলাম। আর আজকের এখন ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোলটা বসিয়ে নিয়ে, কালকে আপনাদের দাদাভাই অফিস থেকে আসার পথে এঁচোড় এনেছিল, তবে এবারের এঁচোড়টা অবশ্যই দানাওয়ালা এনেছিল। দানা ছাড়া এঁচোড় আমি খাই না, আমার ভালো লাগে না। সে যতই ভালো করে রান্না করি না কেন, কেমন একটা এঁচোড়টা মনে হয় যেন ভেতরে কাঁচা কাঁচা থাকে, না সিদ্ধ হয়েছে না নুন মশলা ঢুকেছে, কোনো স্বাদই পাই না। সেই কারণে দানা ছাড়া এঁচোড় আমি একদম খাই না। এই সময় দেখবেন অনুষ্ঠান বাড়িতে কিন্তু ভীষণ এঁচোড়ের তরকারি করে বড় বড় ভুতা শুদ্ধ এঁচোড়গুলিকে কেটে, ওগুলি আমি একদমই ভালোবাসি না। এঁচোড়টা কালকে বেশ ভালো পেয়েছে দানাওয়ালা, আর দানাটা বেশ অনেক কটা ছিল। তো আজকে এঁচোড় চিংড়ি করেছি। আগে সজনে ডাঁটা, বেগুন আর আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো। মাছগুলি ভেজে তুলে নিয়ে বেগুনটাও ভেজে তুলে নিলাম। দেখলাম কড়াইতে যে পরিমাণ তেল আছে সেটাতে মাছের ঝোলটা কমপ্লিট হবে না, তাই আর একটু তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আমার ছোটো মেয়ে আবার কালো জিরে ফোড়ন দিলে সেই তরকারি খেতে চায় না, কালো জিরে মুখে পড়লেই ওয়াক দেয়, তাই ওকে কালো জিরেটা বেছেই দিতে হয়। তবে এক একটা তরকারিতে, এই যে যেমন বেগুনের তরকারিতে দেখবেন কালো জিরে না দিলে কিন্তু ভালোই লাগে না, সেখানে তো আর সাদা জিরে বা পাঁচফোড়ন দিলে পরে হবে না। তো কালো জিরে ফোড়ন দিয়ে ডাঁটা আলুটা দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে, এখন আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা। এবারে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর তারপরে ভালো করে মশলা কষে গেলে, মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি জলটা অ্যাড করব। আর ফলি মাছ মানে কি বলবো, ফলি মাছটা না নরম মাছ না শক্ত মাছ, বেশ সুন্দর কিন্তু ফলি মাছটা ঝোলে বেশিক্ষণ ফুটে গেলেও কিন্তু মাছটা নরম হয়ে খুলে বেরিয়ে আসে না। তো দেখুন আমি এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা খুলে আমি জলটা অ্যাড করে দেবো। দেখলাম বেশ সুন্দর মশলাটা কষে গিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে, আর বেশি কষালে তো মশলাটা পুড়ে যাবে, সেই কারণে জলটা অ্যাড করে দিয়ে মাছগুলি দিয়ে দিলাম। ফুটে গেলেই নামিয়ে নেব, মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর ওই যে আমি সবসময় বলি, আমি দিনের বেলা হোক, সকালবেলা হোক, দুপুরবেলা হোক, রাতের বেলা হোক, যখনই ভয়েস দিতে বসি না কেন, বাড়ির পাশ থেকে অনবরত বাইক যাবেই। তো যাই হোক, মাছের ঝোলটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। তবে কেমন খেতে হয়েছে বলতে পারবো না, কেননা আমি খাইনি। কেন খাইনি বলুন তো, মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় একটা রুটি খেয়ে গেছিলাম, দিয়ে এসে আমার বেশ খিদে পেয়ে গেছিলো। আর ভাতের পরিমাণটা যেহেতু আমি কমই খাই, কদিন তো ভাত খাইও নি, তাই এসেও 1.5খানা রুটি খেয়েছিলাম এঁচোড়ের তরকারি দিয়ে, আর সাথে একটা শসা খেয়েছি। তার ফলে 12টার সময় খেয়েছি দেখে পেট ভর্তি হয়ে গেছে, তাই দুপুরবেলা আর ভাত খাইনি। ছোটো মেয়ে যখন স্কুল থেকে ফিরে আসলো, ওকে বললাম ভাত খাবি, বললো না মা আমি ভাত খাবো না, কেন ওকেও টিফিনে রুটি আর এঁচোড়ের তরকারি দিয়েছিলাম। তো সেই কারণে আমি অতবেলায় খেয়েছিলাম দেখে আমার
পেট ভর্তি ছিল, আর মেয়ে এসে বলল ভাত খাবে না। তখন ওই 4টের সময় আমি কালকে রাতে যে মাছের ঝোল করেছিলাম সেখান থেকে এক টুকরো মাছ নিয়ে এক গাল ভাত খেয়ে, দুপুরে একটা সিরাপ আছে তো সেই ওষুধটা খেয়েছিলাম। তো সেই কারণে আর ফলি মাছের ঝোল খাইনি, এঁচোড়ের তরকারিও তখন আর খাইনি, রুটির সাথে খেয়েছিলাম দেখে। তো এঁচোড় আলুটা বেশ ভালোভাবে ভেজে নিলাম, ভেজে তুলে রেখে তারপরে পেঁয়াজটা কড়া করে ভেজে নিয়ে, কড়া করে বলতে একটু লালচে করে ভেজেছি, তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি। আর তারপরে এখন মিক্সির মধ্যে বেটে নিয়েছিলাম টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এবারে একে একে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর জল তো আমি আগেই দিয়েছি, তাও মনে হয় একটু জল দিয়েছিলাম, সে যাই হোক, দিয়ে ভালো করে কষিয়ে নেবো এঁচোড়গুলি দিয়ে। আর এঁচোড়টা না এত ভালো ছিল, আপনাদের দাদাভাই বলছিল যে প্রেশারে দিতে, আমি প্রেশার কুকারে দিইনি, কড়াইতে সেদ্ধও করিনি, যে প্রথমে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি সেও না, সেটা তো আপনারা দেখলেন। এঁচোড়টা জাস্ট তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর ঢাকনা চাপা দিয়ে কষাতে কষাতে এঁচোড়টা এত সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো যে অল্প একটু গরম জল দিয়ে ফোটাতেই এঁচোড়ের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। এঁচোড়ের তরকারিটা বসিয়ে নিয়ে আমি না রুটিটা সেরে ফেলেছিলাম। রুটি করাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা প্রতিদিন আর কি রোজ রোজ রুটি করা শেয়ার করব, সেই কারণেই রুটিটা আর আপনাদের সঙ্গে দেখালাম না। এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিয়ে রুটিটা কমপ্লিট করে নিয়েছিলাম, কেন মেয়েকে টিফিনে দিতে হবে, আমিও একটা খেয়ে বেরোবো, আবার আপনাদের দাদাভাইকেও দুটো টিফিনে দিয়ে দিয়েছিলাম। আর বড় মেয়ের তো এখন স্কুল নেই, কেননা এইচএসের সিট পড়েছে, ওদের সেই 20 তারিখ থেকে স্কুল, 19 তারিখ পর্যন্ত পরীক্ষা। আর পরের দিনে স্কুল টুল যে সিট নাম্বারগুলি দেওয়া থাকে সেগুলি সব পরিষ্কার হয় বেঞ্চ থেকে, তাই একেবারে সোমবার থেকেই স্কুলে যাবে আর কি। তো যাই হোক, দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নিলাম, এখন গরম জলটা অ্যাড করে দিচ্ছি। এবার ফুটে গেলেই এঁচোড়ের তরকারিতে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তবে সেইটুকুনিও আপনাদের সঙ্গে শেয়ার হয়নি, কেননা 10টা বাজে ঘড়ির কাঁটায়, তখন আমি রুটি করতে বসলাম। আর এই যে দেখুন এঁচোড়ের তরকারি একেবারে কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা এখানেই রাখলাম, আশা করব আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, সবাই ভালো থাকবেন।